নমস্কার। নমস্কার। স্যার আপনাকে তাহলে আমরা কী বলে ডাকবো, স্যার বলে ডাকবো না অখিলদা বললেই আপনার? অখিলদা বললেই ভালো। অখিলদা বললেই ভালো হবে, যেহেতু আপনি আমাদের থেকে বয়সে অনেকটাই বড়, তো সেক্ষেত্রে অখিলদা ঠিক আছে, অখিলদা বলেই তাহলে শুরু করছি। প্রথমেই তো আপনি আমাদের পূর্ব মেদিনীপুরের একজন মন্ত্রী, পূর্ব মেদিনীপুর থেকে আপনি একজন মৎস্যমন্ত্রী হয়েছে, কেমন লাগছে বলুন আপনার? না, রাজনৈতিক জীবনে মন্ত্রিত্বই প্রথম পেলাম। হ্যাঁ। একটা তো নিশ্চিতই আশা ছিল, অনেক আগে থেকেই আশা ছিল। যাই হোক, মন্ত্রিত্ব দায়িত্ব পাওয়ার পরে নিশ্চিত ভালো লেগেছে, কিন্তু আরও ভালো লাগবে যদি ঠিক মতন করে দায়িত্বটা পালন করা যায়। এই মন্ত্রিত্বের দিকে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। মন্ত্রী দপ্তর চালানোর ক্ষেত্রে, হ্যাঁ, দপ্তর চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ কিছু নয়। এই দপ্তরকে আরও বেশি করে গতিশীল করার এবং আরও বেশি করে জনমুখী করা, পাবলিকের সেবা করা, সেটা নিশ্চিত একটা প্রশাসনিক কাজকর্মের দিক থেকে অনেকটা চাপের মধ্যে, এবং নিশ্চিত একটা চ্যালেঞ্জ বলবো না, অনেক দায়িত্বটা বেশি এবং অনেক চাপের মধ্যেই কাজকর্ম করতে হচ্ছে। আপনার যে এত সুদীর্ঘ রাজনৈতিক জীবন, আপনার ফার্স্ট ইন্সপিরেশন কে দিয়েছিলেন আপনাকে রাজনীতিতে আসার জন্য? আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, বাবার কাছ থেকে একটা রাজনৈতিক একটা গন্ধ আমাদের ছোঁয়া ছিল। বাবা নিজে পঞ্চায়েত মেম্বার ছিলেন, যখন ইউনিয়ন বোর্ড ছিল তখন বাবা ইউনিয়ন বোর্ডের সদস্য, তারপরে পঞ্চায়েত নির্বাচনের থেকে বাবা নির্বাচিত। তারপরেই আমাদের পরিবারে বাবার পরেই আমার বড়দা রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসেন, ডানপন্থী অর্থাৎ কংগ্রেস। মানে আপনারা প্রথমে কংগ্রেসই ছিলেন? আমরা প্রথম কংগ্রেসী, দাদা, তারপরে আমি, এবং আমাদের আরও আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে প্রত্যক্ষভাবে আমরা দুজন রাজনীতিতে জড়িয়ে পড়ি কংগ্রেসের সময়। আপনার কাছে আইডিয়াল লিডার বলতে আপনার দাদাই ছিলেন তখন? তখন দাদা রাজনীতি করতেন, হ্যাঁ। প্রত্যক্ষভাবেই করতেন। হ্যাঁ। না, তখন লিডার তখন করেছি রাজনীতি, তখন আমাদের কংগ্রেসের যারা লিডার ছিলেন, হ্যাঁ। তখন সেই রাজনীতির একজন কলেজ লাইফ থেকে আমার রাজনৈতিক জীবনটা শুরু হয়। তখন কলেজে পড়তাম আমি। এই যে সুদীর্ঘ রাজনৈতিক জীবনটা আপনার, এখানে আপনার তো অনেক ওঠাপড়া রয়েছে, অনেক সিপিএমের জামানা থেকে শুরু করে বলুন, তারপরে যখন তৃণমূল যখন ক্ষমতায় আসার পরেও আপনাকে আমরা দেখেছি যে অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে হয়েছে। তো কোনোদিন এরকম মনে হয়নি যে না আর পাচ্ছি না, বা এই যে এখনকার দিনে যেটা হচ্ছে যে আজকে এই দলে আছি, কালকে ওই দলে যাচ্ছি, কালকে ওই দলে আছি, পরশুদিন আবার ওই দলে আসছি, এই জিনিসগুলো কোনোদিন আপনার মাথায় আসেনি? না না না, আমি ওটা অনেক বাধা বিপত্তি, অনেক বাধা পেয়েছি কংগ্রেসের আমল থেকে। প্রথম জীবনে আমার রাজনৈতিক জীবনে আমার প্রথম নেতৃত্ব সুব্রত মুখার্জি, ছাত্র পরিষদ তখন একেবারে সক্রিয়। ইন্দিরা কংগ্রেসের যখন ছাত্র পরিষদের আমি হলাম, জেলা তখন অবিভক্ত মেদিনীপুর জেলার আমি জেনারেল সেক্রেটারি হলাম, তখন একেবারে সরাসরি সুব্রত মুখার্জি, জয়ন্ত ভট্টাচার্য প্রথম পর্যায়ে সরাসরি নেতৃত্বের সাথ পেলাম। তারপরে যুব কংগ্রেস, মমতা ব্যানার্জি, অনেক বাধা পেয়েছি, ছাত্র পরিষদ থেকে অনেক বাধা পেয়েছি, আমাদের নিজেদের দলের মধ্য থেকে। কিন্তু কখনোই মনে হয়নি যে, কংগ্রেসের সময়ও মনে হয়নি, আর ইন্দিরা কংগ্রেসের পরে তো তারপরেই কংগ্রেস তখন থেকেই কোনোদিনই মনে হয়নি যে এই দলটা ছেড়ে অন্য দলে যাব। পরবর্তীকালে মমতা ব্যানার্জি আসার পরেই যুব কংগ্রেস, তখন থেকেই রাজনৈতিক পরিধিটা বেড়েছে। মমতা ব্যানার্জির সময় থেকেই আমার রাজনৈতিক জীবনের পরিধিটা বেড়েছে, জায়গাটা বেড়েছে, এবং আপনার পরিচিতিটা, পরিচিতিটা অনেকটাই বেশি বেড়েছে। এখন আরও মন্ত্রী হিসেবে তো আরও পুরো পশ্চিম বেড়েছে, আরও তো বেড়েছে। এবং মমতা ব্যানার্জির আমলে যুব কংগ্রেস তখন থেকেই রাজনৈতিক জীবনের একটা আলাদা স্বাদ পেয়েছিলাম, এবং তখন রাজনীতিটা করে অনেকটা আনন্দ, অনেকটা ভালো ছিলাম, অনেকটা
রাজনৈতিক জীবনের যেটা সঠিকভাবে মূল্যবোধ সেটা সেই সময় ছিল প্রথম যুব কংগ্রেসের সময় থেকে। তখন থেকে একটা আলাদা উন্মাদনা ছিল, একটা উৎসাহ ছিল যে এইভাবেই চলতে থাকলে রাজনৈতিক জীবনটা অনেকটা বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, সমাজসেবাটা বেটারভাবে করা। সমাজসেবাটা বেশি মানুষের কাছে পৌঁছানো এবং নামে তাদের একটা- হয়ে কাজকর্ম করা। হ্যাঁ, আপনার নামে একটা কথা সবসময় শোনা যায় যে রাইট পারসন ইন রং পার্টি, এটা আপনি মানেন? এটা অনেক লিডারই বলতে শোনা গেছে, সিপিএম এমনকি ইভেন আপনার যারা পলিটিক্যাল অপোনেন্ট ছিলেন এতদিন, আজকের বিজেপি এসেছে কিন্তু এতদিন যারা পলিটিক্যাল অপোনেন্ট ছিলেন ওনারাও পর্যন্ত বলছেন যে রাইট পারসন ইন রং পার্টি। না, আপনার পার্সোনালিটি বা আপনার কাজকর্ম ওনাদেরও পছন্দ, কিন্তু ওনারা বলতে চাইছেন এটাই যে আপনি একটা অন্য পার্টিতে আছেন, আপনাকে আরও ভালো কোনো পার্টিতে যাওয়া ছিল। এটা কি আপনি মানেন? না, আমি যে নীতিতে বিশ্বাস করি, আমি মনে করি যে প্রথম দিন থেকে আমি যে পার্টিটা করে আসছি, যে দলটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে, সেই নীতিটা আমার পছন্দ বলেই, এবং নীতিটা বর্তমান ভারতবর্ষের এবং দেশের রাজ্যের সেই রাজনীতির নীতিটা বাস্তব বলেই আমি সেই দলে এসেছি। এবং আমি মনে করি যে এটা কি পেলাম না পেলাম, কিন্তু এটা এই জায়গা থেকে সরে আসাটা ঠিক নয়, নীতি থেকে সরে যাওয়াটা ঠিক নয়। তো এর মধ্যে রাজ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এই কয়েকটা মাসের মধ্যে দিয়ে, যেমন ধরুন রামপুরহাট বা এই বিধানসভাতে একটা বড় রকমের একটা গণ্ডগোল হলো। তো আমরা এর আগেও একজনের ইন্টারভিউ করেছিলাম, একজন বিজেপি বিধায়কের। উনি ক্লেম করলেন যেটা যে তৃণমূলের সঙ্গে ওনাদের নাকি কোনো রকমের একটা, আমরা জানতে চাইছিলাম যে একটা বিধানসভার মধ্যে একটা হাসি ঠাট্টার কথা অন্তত বলুন, ওখানে তো সিপিএম নেই, কংগ্রেস নেই, আপনারা বিজেপি তৃণমূলই আছেন, তো আপনারা একটা হাসি ঠাট্টার মোমেন্ট একটা শেয়ার করুন। তো ওনার উক্তিটা হচ্ছে যে আমরা তৃণমূলের সঙ্গে কোনো রকমের হাসি ঠাট্টা আমাদের হয় না। মানে বিধানসভার পরিস্থিতিটাই কি চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই? না, বিধানসভায় পরিস্থিতির হাসি ঠাট্টার পরিস্থিতি চেঞ্জ হয়নি। হয়তো অনেক বিধায়করা কথা বলেন, লবিতে কথা বলেন, হাউসের ভিতরেও কথা বলেন, অনেক বিধায়করা তারা ভালো ব্যবহার করেন, কিন্তু বিধানসভার যে পরিস্থিতিটা সেটা একটু একদম সম্পূর্ণভাবে পরিবর্তন করার চেষ্টা করছে বিজেপিরা। কারণ কংগ্রেস সিপিএমকে দেখেছি ওরা বিধানসভা একটা পর্যালোচনা হোক, যে কোনো বিষয়ে আলোচনা হোক, একটা সমস্যা নিয়ে সমাধান করার তো রাস্তা ওই জায়গায়। এই যে বিষয়টা, সেই বিষয়টা বিজেপি মানতে চায় না। বিজেপি মনে করে আমরা যেটা বলছি সেটাই মানতে হবে। আমরা যেহেতু কেন্দ্রে আছি, কিন্তু কেন্দ্রে থাকলেও রাজ্যের তো নিজস্ব একটা ব্যাপার আছে, সেটা তারা মানতে চায় না। তার জন্যে তারা বিধানসভায় বেশি আলোচনায় অংশগ্রহণ করেন না। আজ পর্যন্ত এই যে 1 বছর 3টে অধিবেশন হয়েছে শর্ট টাইমে এবং শর্ট ডেট, তাতে কোনো আলোচনাতেই ওরা খুব একটা বেশি অংশগ্রহণ করেনি একেবারে না বলবো না। 5টা আলোচনা হয়েছে, একটা আলোচনাতে অংশগ্রহণ করেছেন, কিন্তু ওদের প্রত্যেকটার অ্যাটিচিউডই তাই যে একটা হল্লা পাকিয়ে বিধানসভার পরিস্থিতিটা নষ্ট করে দেওয়া, পরিবেশটাকে নষ্ট করে দেওয়া। বিধানসভার সামগ্রিক পরিস্থিতিটা একই আছে, শুধুমাত্র ওই সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে। সিচুয়েশনটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার পরবর্তী লক্ষ্যটা কি? আমাদের পরবর্তী লক্ষ্য, আমরা যেভাবে আছি সেভাবে আমাদের কাজকর্ম করা, বিধানসভার কাজকর্ম করা, সরকারি কাজকর্ম করা, দলের কাজকর্ম করা, সামনে যতগুলো নির্বাচন আসছে ততগুলো নির্বাচন ফেস করা, মানুষের কাছে যাওয়া, এই আমাদের কাজ। আগামী পঞ্চায়েত নির্বাচনে কীরকম ফল আশা করছেন? আগামী পঞ্চায়েত নির্বাচনে আমি কথা মনে করি যে আমি তৃণমূলের সাথে লড়াই করার বিজেপি, কংগ্রেসের, সিপিএমের শক্তি নেই। কিন্তু বিজেপির একটা উদ্দেশ্য, বিজেপির একটা টার্গেট যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই লাগিয়ে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলবার একটা চেষ্টা করবে। এটা তো বাস্তবই যে পঞ্চায়েতে সবাই তো টিকিট পাবে না, যেমন পৌরসভায় সবাই তো টিকিট পাবে না। যারা টিকিট পাবে না তাদেরকে বিক্ষুব্ধ ধরে নিয়ে বিজেপি চেষ্টা করবে তাদের রাজনৈতিক অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু তাদের নিজস্ব বুথে বুথে সেপারেট একেবারে নিজস্ব অস্তিত্বে প্রার্থী ঠিক করার মতন সব বুথে পারবে না। সব বুথ কেন,
80% পেতে পারবে না তারা। তাই তারা তৃণমূলের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়ে, তৃণমূলের ধরুন একজন পেলো আরেকজন পেলো না, তারা হয়তো আশা ছিল, আশা থাকতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু সঠিকভাবে প্রার্থী নির্বাচন করাও আমাদের কাজ। মানুষের মত নিয়ে প্রার্থী নির্বাচন করাই নিশ্চিত উচিত, কিন্তু সর্বক্ষেত্রে হয়তো হয় না, সেক্ষেত্রে বিজেপি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। তা আপনি যখন এই কথাটা তুললেন সেই প্রসঙ্গে তাহলে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। এই কিছুদিন আগে যে পৌরসভা নির্বাচন হলো, সেক্ষেত্রে যখন প্রথম প্রার্থী ঘোষণা হয় তখন একটা বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন আপনি? আমি হয়েছিলাম সম্মুখীন। আপনি একটা বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন এবং আপনি সেটা ভালোভাবেই সামাল দিয়েছিলেন, যে যেটা পার্টি ঠিক করেছে ওইভাবেই আপনি হাঁটবেন, এটা আপনার উক্তি ছিল। এটা আমাদের দলের মধ্যে আছে। প্রার্থী নিয়ে যতক্ষণ সর্বোচ্চ নেত্রী প্রার্থী ডিক্লেয়ার না করা পর্যন্ত আমাদের প্রত্যেকেরই আশা থাকে আমি হব, সে হবে, সে দাবি জানাবে, সেটা জানাবে, কিন্তু প্রার্থী যখন ডিক্লেয়ার করে দেওয়া হবে তখন সেই প্রার্থীকে মেনে নিয়েই, নেত্রীর নির্দেশকে মেনে নিয়েই দলের কাজকর্ম করা উচিত। আর পৌরসভাও আমরা সেভাবেই করেছি। সেক্ষেত্রে আপনাদের পার্টি থেকে যিনি এই কিছুদিন হলেন চলে গেলেন, এখন আপনাদের বিরোধী দলনেতা, মানে আপনাদের যারা বিরোধী তাদের দলনেতা শুভেন্দুবাবু একটা সময় আপনাদেরই পার্টির হর্তাকর্তা ছিলেন। আপনারা বলতেন অধিকারী সাম্রাজ্য, বলা হতো যে পূর্ব মেদিনীপুর অধিকারী সাম্রাজ্যের হাতেই আছে, এবং ওই সময়ও দেখা গেছে যে আপনার সঙ্গে ওনাদের একটা মন কষাকষি বলুন আর দড়ি টানাটানি একটা খেলা চলতো। তো সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন, ওনারা দল ছেড়েই দিয়েছেন, এখন পূর্ব মেদিনীপুর আপনাদের হাতে। না, আমি আগে যেমন অধিকারীদের হাতে এই জন্যেই বলতাম যে পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, ডেভেলপমেন্ট অথরিটি, পার্টি, সর্বক্ষেত্রে এমএলএ এমপি বেশিরভাগই ওই পরিবারের লোকেরা, মূলত দুজন নিয়ন্ত্রণ করত, সেই জন্যই অধিকারী পরিবার বলা হতো। আমি মনে করি না যে আমাদের পরিবারের হাতেই সবটাই থাকুক বা আমরা সবটাই নিয়ন্ত্রণ করি, আমি এটা কখনো চাই না। দল সবাই করে, কেউ সক্রিয়ভাবে করে, কেউ নিষ্ক্রিয় থাকে, কেউ কম করে, কেউ বেশি করে, কিন্তু করে তো। কিন্তু তারা নিশ্চিতভাবে প্রত্যেকেই দায়িত্ব পেতে চায়, প্রত্যেকেই একটা বড় জায়গায় যেতে চায়, প্রত্যেকের আশা থাকে, সেটা তাদের থাকা ভালো এবং তাদেরকেও সম্মান দেওয়া, তাদের মর্যাদা দেওয়া উচিত। একটা জায়গায় ক্ষমতাটা কুক্ষিগত হলে একটা একনায়কতন্ত্র, এবং একনায়কতন্ত্র আমার কাছে বেশি ক্ষমতা এলে একনায়কতন্ত্র অটোমেটিক জন্মায়। আমার হাতে যত বেশি ক্ষমতা আসবে, পরিচালন ক্ষমতা যত বেশি আসবে, একনায়কতন্ত্র অটোমেটিক একনায়কতন্ত্রটা জন্মায়। আর একনায়কতন্ত্রটা বেশি দিন চলে না, এটা মানুষ সামনে থাকে, পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয়, সেটা রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে। সেই জন্যে আমি চাই না যে আমাদের পরিবারের হাতে সব ক্ষমতাই থাকুক। সেক্ষেত্রে তাহলে আরেকটা একবারে হাসির কথা, এটা আপনারই জানা থাকবে বেশি। আপনি একজন শুভেন্দু অধিকারীর একটা ভালো গুণ বলুন। শুভেন্দুর ভালো গুণ? একটা ভালো গুণ। শুভেন্দুর একটা ভালো গুণ, মানুষের তো প্রত্যেক মানুষের কাছে খারাপ ভালো আছে, ওর ভালো গুণ কি বলবো আমি? আপনি তো ভালো ছিলেন, আপনার পার্টিতে এতদিন আপনার সঙ্গেই তো ওঠা বসা, এমনকি দেখুন এখানে পাশাপাশি আপনি ওখানকার এমএলএ ছিলেন রামনগরে, তখন উনি এখানকার উনি নন্দীগ্রামের তমলুকের এমপি ছিলেন, তারপরে ওনার ভাই হলেন, উনি মন্ত্রী হলেন নন্দীগ্রাম থেকে। তো আপনাদের এরিয়া থেকে, মানে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে উনি একজন মন্ত্রী ছিলেন, তারপরে আপনি হলেন, তো সেই জন্য আপনি বেটার জানেন। ওর ভালো গুণ হচ্ছে যে পলিটিক্যালি মুভমেন্টের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্বকে এস্টাবলিশ করার এই গুণটা আছে তার, যে পলিটিক্যালি যে কোনো বিষয় আন্দোলনটা ভুল হোক আর ঠিক হোক, আন্দোলনের মাধ্যমে থাকতে চায়, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে থাকতে চায়। এটা ওনার মধ্যে আপনি ভালো দেখেছেন। এইটা তার একটা আছে যে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে থাকতে চায়। সিসি বাবুর সঙ্গে আপনার কথা হয় এখন? না, এখন আগে কথা হতো না, যখন আমাদের দলে ছিল মঞ্চে দেখা হলে কথা হতো, কোনো প্রোগ্রামে দেখা হলে কথা হতো, পার্সোনালি কোনো না। এখন আগেও পার্সোনালি তেমন কথা হতো না,
এখনও কথা হওয়ার কোনো না, উনি সুযোগ নেই আর। শুভেন্দুবাবু যখন এখানে বিক্ষোভের মুখে পড়েন, যখন তৃণমূল বিক্ষোভ দেখিয়েছিল একবার, উনি যখন আসেন তখন উনি বলেছিলেন এটা সুপ্রকাশগিরি অখিলগিরি এরা প্রি প্ল্যান করে আমাকে বিক্ষোভ দেখাচ্ছে, এটা মানুষের জনসমর্থন নেই। এটার বিষয়ে আপনি কি বলবেন? না, আমি শুভেন্দু অধিকারীকে আমাদের এক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তা নয়, বিভিন্ন জায়গায় মানুষ বিক্ষোভ দেখিয়েছে, এমনকি নন্দীগ্রামের মানুষও বিক্ষোভ দেখিয়েছে, যেখান থেকে সে তিনি জিতেছে। প্রভু সেখানেও মানুষ বিক্ষোভ দেখিয়েছে, সেখানে তাদের লোকেরাও বিক্ষোভের মুখে পড়েছে। শুভেন্দু বাদেও তাদের সাথে যারা থাকে তারাও বিক্ষোভের মুখে পড়েছে। কখনো ইডির ভয় দেখিয়েছেন, কখনো এনআইএর ভয় দেখিয়েছেন, কখনো সিবিআইয়ের ভয় দেখিয়েছেন। কিন্তু আমি মনে করি যে শুভেন্দু আরও বিক্ষোভের মুখে পড়তেন। শুভেন্দু এটা বুঝতে পেরেছে যে সারাক্ষণ বিক্ষোভের মুখেই পড়তেন, যে কোনো জায়গায় যেতে পারতেন না যদি সেন্ট্রাল ফোর্স ওকে সিকিউরিটি না দিত। এখন যেখানে যাচ্ছে লোকজন কম পাচ্ছে, কিন্তু কম পেলেও ও যাচ্ছে, মানুষের সাথে আরও বেশি যোগাযোগ বাড়াবার চেষ্টা করছে, কিন্তু মানুষ ওর কাছ থেকে মুখটা সরিয়ে নিয়েছে। এর একটা কারণ আছে কি, সবাই একটা বলতো আগে, এমনি আমাদের পার্টির কর্মীরা না, সাধারণ মানুষরাও বলতো যে মুখ্যমন্ত্রী একটা পরিবারকে এতটা দেওয়া উচিত নয়। হ্যাঁ, তা সত্ত্বেও একটা পরিবারকে এতটা দিয়েছিল, সুযোগ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, তারপরেও তারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছে। এই জন্যেই মানুষ খুবই বিক্ষোভ অপছন্দ করছে, বিক্ষোভ দেখাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন পার্টির মিটিংয়ে, বিভিন্ন অনুষ্ঠানে ওদের বিরুদ্ধে বলছে। শুধু এই জন্যেই কত টাকা কামালো, কতটা কাকে কি করলো সেটা মানুষ দেখছে না। মানুষ দেখছে এত পাওয়ার পরে একটা মানুষের কাছে সেই মানুষটাকে গালিগালাজ দিচ্ছে। সেই জন্যই মানুষ এতটা তারা বিক্ষোভের মুখে পড়ছে। এই মুহূর্তে যা সামগ্রিক পরিস্থিতি, ধরুন আমাদের রাজ্যের আজকে প্রায় 20-22 দিনে অনেক 26 জনের বেশি খুন হয়ে গেছেন। আপনার কি মনে হচ্ছে রাজনৈতিকভাবে আপনারা ওটা মোকাবিলা করতে পারবেন? এই যে এত মানুষ খুন হচ্ছে, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা খুন হলে বা মানুষ খুন হলে, অনেক সময় রাজনৈতিক দলের কর্মীরা খুন হয়, আবার নিরপরাধ কিছু মানুষও খুন হয়ে যায়, পরিস্থিতিতে মারা যান। কখনো রাজনৈতিক সংঘর্ষে মারা যাচ্ছেন, কখনো ব্যক্তিগত পরিবারের সংঘর্ষেও মারা যাচ্ছে। আজকাল ব্যক্তিগত পরিবার যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকছে, তাতে রাজনৈতিক রং তো থাকবেই। সে বলবে তৃণমূল, সে বলবে বিজেপি। এখন সত্যিকারের রাজনৈতিক কোনো খুন বা যে কোনো খুন, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নয় রাজনৈতিক। কিন্তু আমি চাইলে বন্ধ হয়ে যাবে না, আর একটা পার্টি চাইলেও বন্ধ হবে না। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বন্ধ করার যে ব্যবস্থা করা দরকার, কিন্তু প্রশাসনকে আরও বেশি কড়া হতে হবে এবং প্রশাসনকে আরও বেশি করে নজরদারি করতে হবে। প্রশাসন আমাদের, কিন্তু প্রশাসনের মধ্যেও কিছু কিছু লোক আছে গলত আছে। প্রশাসনের মধ্যেও কিছু লোক আছে যারা এই অশান্তিটা লাগিয়ে রাখতে চান। সেটা নজরদারি, সেটা সঠিকভাবে বিচার করে সেটা চলতে পারলে আর এই পরিস্থিতি একেবারে কমে যাবে বলছি না, অনেকটা কমে যাবে। প্রশাসন কিছু মানুষকে পরোক্ষভাবে মদত করেন তাদের নিজেদের স্বার্থে। সব অফিসার সমান নয়, সবাই খারাপ নয়। তার মধ্যে আছেন এমন 2-4 জন, 2জন 5জন, 10 জনের জায়গায় 2জন 4জন 5জন আছেন, এমন কাজ করেন প্রশাসনের বদনাম হয়, কালিমা লিপ্ত হয়। আমাদের রাজ্যে এরকম তো কোনোদিন এর আগে ছিল না, বিশেষ করে বাম আমলে, কেন তৃণমূলের প্রথম জামানাতেও যতদিন বিজেপির এই হাওয়াটা না উঠছিল ততদিন পর্যন্ত তো আমাদের রাজ্যে কোনো দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়নি খুব একটা।
তো এই যে দাঙ্গা পরিস্থিতি, এখন কথায় কথায় দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, এটাকে মোকাবিলা করার আপনারা কিছু ভেবেছেন? এটাই তো রাজনৈতিক চাল, এইটাই তো বিজেপির একটা রাজনৈতিক চাল। বিজেপি এখানে হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে। হিন্দু মুসলমান সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয়, আরও যারা সম্প্রদায়েরা আছেন তাদেরকে ভাগ করতে চায়। ভাগ করে হিন্দু সেন্টিমেন্টে ভোটটা নিতে চায়। শুধুমাত্র ভোটটা নেওয়ার জন্যেই ধর্মীয়ভাবে ধর্মীয় ভাবাবেগে মানুষকে ভাগ করতে চায়। কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর কড়া নজর এবং প্রশাসনকে অনেকটা সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে প্রস্তুতি নিয়েছে বলেই আগাম অনেকটা দাঙ্গা আমরা কমাতে পেরেছি। তা না হলে বিজেপির প্রথম লক্ষ্যই ছিল যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এখানে ক্ষমতায় আসা, কিন্তু সেটা তারা ফেলিওর হয়েছে। সেটা বিধানসভা নির্বাচনে বোঝা গেছে। প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে শুরু করে অন্যান্য একেবারে নিচুতলা পর্যন্ত বক্তৃতায় ওরা সেক্ষেত্রে সেই ধরনেরই তারা এই বক্তৃতা করেছেন, কিন্তু সেখানে ফেলিওর হয়েছে। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে সম্ভব হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অনেকটা সচেতন, পশ্চিমবঙ্গের মানুষ অনেকটা শিক্ষিত, পশ্চিমবঙ্গের মানুষ অনেকটা পলিটিক্যাল সচেতনতা মানুষ আছে বলে তা সম্ভব হয়েছে এই সাম্প্রদায়িকতার হাত থেকে বেরিয়ে আসতে। সেক্ষেত্রে ধরুন মমতা ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সিটিং সিএম, উনি তো মনে হয় আপনার থেকে বয়সে ছোট। হ্যাঁ, না, আমার থেকে বয়সে বড়। তো সেক্ষেত্রে আপনার চোখে এখন আইডিয়াল লিডার বলতে কি শুধু মমতা ব্যানার্জি? না, মমতা ব্যানার্জিকে আইডিয়াল লিডার ভারতবর্ষের এখন যে প্রতিটি রাজনৈতিক দলের যে নেতৃত্ব যারা আছেন তাদের চাল চলন, কথাবার্তা, ধরন ধারণ, জীবনযাপন, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একজন তো আইডিয়াল লিডার নিশ্চিতভাবেই প্রত্যেক মানুষের চোখে। কারণ মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, একটা পপুলার ক্রাউড, ভারতবর্ষের একটা জনপ্রিয় নেত্রী, অনেক জনপ্রিয় নেত্রী। তার গ্রহণযোগ্যতাটা বেশি মানুষের কাছে। মোদি বিরোধী মুখ হিসেবে কি আপনি মমতা ব্যানার্জিকে দেখছেন? মোদি বিরোধী মুখ হিসাবে আমরা প্রথম দিন থেকেই দেখেছি উনি মোদি বিরোধী। তা মোদির যে রাজনৈতিক যে ভাবাদর্শ এবং তার যে প্রশাসনিক যেভাবে চলছে, তিনি প্রথম দিন থেকেই বিরোধী। কারণ তার নীতি, প্রতিটা নীতি ভারতবর্ষের মানুষের অ্যান্টি, শুধু রাজনৈতিক ক্ষমতায় থাকবে বলেই তিনি সেগুলো করছেন বলেই মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই মোদি বিরোধী। এবং আজকে প্রমাণ হয়ে গেছে যে ভারতবর্ষের যে এখন ক্ষমতায় আছে জাতীয় পার্টি হিসাবে মোদি শক্তিশালী, আর আর একটা জাতীয় পার্টি কংগ্রেস অনেকটাই দুর্বল জাতীয় স্তরে। তাতে ওরা এতটা সংগঠিত হওয়ার পরেও মমতা ব্যানার্জির সাথে পেরে উঠতে পারেনি। কিন্তু সেই জন্যে আমরা মনে করি যে মমতা ব্যানার্জি বিরোধী মুখ যত আছে, বিজেপি অ্যান্টি বিজেপির মুখ যত আছে, তার মধ্যে মমতাই হচ্ছে পপুলার। সেক্ষেত্রে তো আমরা অরবিন্দ কেজরিওয়ালের নামও নিতে পারি। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে আর একটা রাজ্য পেয়েছে, পাঞ্জাব পেয়েছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বিরোধী মুখ, মোদির বিরোধী মুখ, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মমতার মতো অত পপুলার নয়। পাঞ্জাবে জিতেছে একটা কারণেই, কৃষি আইন, যে আইনটা তৈরি করেছিল সেটা কৃষক বিরোধী, এবং পাঞ্জাবের সব বেশি কৃষকরাই আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে বিরোধিতা করেছিল বিজেপি। সেই জন্যেই পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়াল একটু পপুলারিটি, মানে কেন পপুলারিটি অর্জন করেছে, দিল্লিতে যারা পাঞ্জাবের কৃষকরা যারা আন্দোলন করেছিল তারা কেজরিওয়ালের কাছ থেকে পরিষেবাটা পেয়েছিল। সেই জন্যেই একটু কেজরিওয়াল, তারই এফেক্টটাতে উনি জিতেছেন। তার এফেক্টটাতেই, শুধু সেই এফেক্ট নয়,
আরও কৃষি বিলটাও কাজকর্ম করেছে, এফেক্ট পড়েছে, সেজন্যেই অরবিন্দ কেজরিওয়াল সেখানে বেশি সিটটা পেয়েছে। অ্যান্টি বিজেপি হিসাবে ভোটটা দিয়েছে কেজরিওয়াল। আর তো কেউ নেই, আর তো কেউ নেই সেখানে, মানে কংগ্রেস তো সারা ভারতবর্ষে দুর্বল হয়ে গেছে। সেই জন্য অ্যান্টি বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে পেয়েছে, সেই জন্যই ভোটটা দিয়েছে। এই কিছুদিন আগে এক রাতে একটা আপের পোস্টার পাওয়া গেছে আমাদের এই রাজ্যে। হ্যাঁ, আগের একটা পোস্টার পাওয়া গেছে। তো আমাদের তো মনে হচ্ছে যে আম আদমি পার্টি বোধহয় আমাদের পশ্চিমবাংলাতেও আস্তে আস্তে নিজের সংগঠন তৈরি করতে চেয়েছে। আপনি কিভাবে দেখছেন এটা? না, আমার মনে হয় অরবিন্দ কেজরিওয়ালের আমাদের মঞ্চে এসে, মমতার মঞ্চে এসে বক্তৃতা করেছে ব্রিগেডে। তার পার্টি লোকে, আমরাও তো আসামে যাচ্ছি, আমরাও ত্রিপুরায় যাচ্ছি, নির্বাচনে লড়াই করছি, আমরা অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছি, গোয়াতে যাচ্ছি। হ্যাঁ, সেখানে আমার যে কোনো রাজনৈতিক দল তার ক্ষমতা, তার এলাকা বা বিভিন্ন রাজ্যে তার একটা সংগঠন তৈরি হোক চায়। এর আগেও মণিপুরে আমরা লড়াই করেছি। মণিপুরে বোধহয় 3টে সিট, না অরুণাচলে 3টা সিট আমরা লড়াই করি। আপনাদের 4টে সিট ছিল, সেটা পরবর্তীকালে আবার চলেও গেছে। আমরা লড়াই করার পরেও আমরা এটা প্রথম আমাদের একটা ধাপ যাচ্ছে। ত্রিপুরাতেও তো এসেছিল লোকেরা, তারপরেও ব্যাক করে গেছে। কিন্তু আমরা অরবিন্দ কেজরিওয়াল সেই মতনই আমাদের হয়তো রাজ্যে কিছু সদস্য সংগ্রহ করছে। তবে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের যেখানে বিজেপি ক্ষমতা, মানে বিজেপি যার পাচ্ছে না, সেখানে কেজরিওয়াল আমাদের বিরুদ্ধে তেমন কোনো কিছু সুবিধা করতে পারবে বলে আমার। আপনার কাছে বিরোধী হিসাবে কোন মুখটা ভালো? সেক্ষেত্রে সিপিএম বেটার ছিল না এই বিজেপি বেটার? না, সিপিএমও সন্ত্রাস করেছে, বিজেপি যে সন্ত্রাস, বিজেপির অরিজিনাল পার্টির ক্ষমতা খুব কম, বিজেপির সদস্য সংখ্যা কম। আজকের এই যে বিধানসভায় হল্লা করছে, অরিজিনাল যারা বিজেপি তারা কিন্তু হল্লাটা কম করছে। হল্লাটা করছে ফডার ব্লক থেকে, সিপিএম থেকে, যারা সব লোকেরা গেছে বিজেপিতে। আপনাদের তৃণমূল থেকেও তো অনেকে, তৃণমূল থেকে যারা গেছিল তারা ছিল ব্যাক করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তৃণমূলের এখনও যারা আছে তারাই বেশি চিৎকার করছে। আর অরিজিনাল যারা বিজেপি তারা খুব কম পিছন থেকে মজা দেখছে। কিন্তু সিপিএম থেকে যারা গেছে তারাই বিধানসভায় বেশি চিৎকার করছে। তাই বিজেপি যে এইসব জায়গায় যে পোলিং এজেন্ট, এই পৌরসভায় দেখলাম সিপিএমের লোকরাই পৌরসভায় বিজেপির পোলিং এজেন্ট বসছে, অর্থাৎ বিজেপির অরিজিনাল লোক নেই। তাই সিপিএমের লোক বিজেপিকে সাপোর্ট করছে রিগার্ডিং মমতা ব্যানার্জিকে হারাবে বলে, এই বাংলায় প্রতিশোধ তুলবে বলে এই বাংলায় বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেক্ষেত্রে তো বিজেপির ভোট ভোট পার্সেন্টেজ কমে গিয়ে সিপিএমের ভোট পার্সেন্টেজ বাড়ছে। সেটা বিজেপির, সেটা মানুষ দেখেছে যে এই কদিনেই বিজেপি যদি এত দাঙ্গা করে, সেন্ট্রাল ফোর্স নামিয়ে গণ্ডগোল করে, তার থেকে পুরনো পার্টি ছিল সিপিএম, তাকেই ভোটটা দেওয়া ভালো। সিপিএম উপরে বিজেপিকে, কিন্তু সিপিএম তার অস্তিত্ব, লোকসভাতে অস্তিত্ব নষ্ট হয়েছে, কিন্তু তারা বিধানসভাতে তারা নিজেরা কিছু অস্তিত্ব রক্ষা করবে বলে কিছু ভোট বিজেপির সঙ্গে আছে, কিছু ভোট তারা সিপিএমে নিয়েছে। কিন্তু নিতে গিয়ে ওরাই বিপদে পড়েছে, সিপিএম বিপদে পড়েছে। কিছু সিপিএম আর ব্যাক করছে না বিজেপিতে, তারা সিপিএমেই থাকছে, তারা যাতে তৃণমূল হেরে যায় তারা চেষ্টা করছে। তার জন্য সিপিএমও ভোট পায়নি, কংগ্রেসও তো দূরের কথা চায়নি, বিজেপি লোকেরা ভোট পেয়ে এসছে, যা সিট পেয়েছে বিরোধী। আপনার কাছে স্ট্রং কন্টেন্ডার কে এখন? আপনার কাকে বিরোধী মনে হচ্ছে? বিজেপি যেহেতু ভোট বাড়ছে, রাস্তাতে বিজেপির ভোটটা কমে গেছে, উল্টে সিপিএম এর ভোটটা বেড়ে গেছে। না, সিপিএম বিজেপির ভোটটা কমলেও এখন আমাদের এখানে বিরোধিতা বিজেপির সাথেই, মূলত বিজেপির সাথে মূলত বিরোধিতাটা বিজেপির সঙ্গেই হবে। এই যে আনিস খান যে মারা গেল, একটা ছাত্র নেতা ছিল, এবারে ওনার মৃত্যু নিয়ে তো প্রচণ্ডভাবে একটা ঝামেলা তৈরি হচ্ছে, যেটা নিয়ে কিছুদিন আগে সিপিএমের একজন নেত্রী জেলও খাটলেন। তো ওই সম্বন্ধে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমাদের এই ছাত্রনেতা মার খেয়েছে বা মারা গেছেন, এটা দুঃখজনক ঘটনা, জেল খেটেছে, কিন্তু পুলিশ এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়ে তারা তদন্ত করছে।
এবং তদন্ত যা উঠে আসবে তদন্তর আগে আমাদের কমেন্ট করাটা ঠিক নয়। হ্যাঁ, সদস্য হিসাবে কমেন্ট করা ঠিক নয়। তবে মৃত্যু যে কোনো প্রকারে মৃত্যুটা আমরা দুঃখিত, দুঃখজনক ঘটনা, কিন্তু তা তদন্তে যে হবে, যে সে যেই দলের লোক হোক শাস্তি দেওয়া উচিত। আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমরা খুব একটা বেশি কিছু জানি না। আপনি ছোটোবেলা থেকে কিভাবে এলেন, মানে ছোটোবেলা থেকে আপনাদের কি সবসময়ের জন্য একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে থাকতে থাকতেই কি আপনার মধ্যে একটা রাজনীতি করার চাহিদাটা চলে এলো? না, আমি শহরে যখন স্কুলে পড়তাম তখন রাজনীতির কোনো ছোঁয়া ছিল না, কিন্তু শহরে স্কুলে যখন পড়তে এলাম। স্টুডেন্ট কেমন ছিলেন? আমি হ্যাঁ, না, আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, তাহলেও খারাপও ছিলাম না, মাঝখানে আর অ্যাভারেজ ছিলাম। আমি যখন স্কুলে 12-এ উঠলাম, উচ্চ মাধ্যমিকে, তখন আমার দাদার জন্যে, আমার বড়দার জন্যে একবারে সরাসরি রাজনৈতিক ছোঁয়াটা লাগলো। সেই ছোঁয়া লাগার পর থেকেই কলেজ লাইফে আমি নির্বাচন না লড়লেও আমি সরাসরি নির্বাচনের দায়িত্ব পেলাম। নির্বাচনের প্রশাসন একটা রাজনৈতিক দলের ভাবে একটা দায়িত্ব পেয়েছিলাম। সেই দায়িত্ব থেকেই আমার নির্বাচনের একেবারে একবার প্রত্যক্ষভাবে রাজনীতিতে চলার পথটা শুরু হয়ে গেল। ছোটবেলায় বাড়িতে কেউ বাধা দেয়নি, আপনার বাবা মা? না, রাজনীতি যাওয়ার দরকার নেই। কলেজে পড়ার সময় বাবার ইচ্ছা ছিল না যে আমি যাই, কিন্তু রাজনীতির গন্ধ আছে পরিবারে, তো তখন আর তেমন আর বাধা দেয়। আপনি একবারেই ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন? ছাত্র রাজনীতি, কাঁথি কলেজের ছাত্র রাজনীতি থেকে চলে এসেছে। আপনি এখন আমাদের যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু এই যে গন্ডগোল এত হচ্ছে, সে বিজেপি বলুন, তৃণমূল বলুন বা সিপিএম বলুন, এদের যে এই যে ট্র্যাসেলগুলো হচ্ছে, এই গন্ডগোল হচ্ছে, বোমাবাজি হচ্ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও একটা করে খুন হয়ে যাচ্ছে, এইগুলো দেখে ইয়াং জেনারেশনের যারা ছেলেরা, ওরা পলিটিক্স থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে। তার জন্যই কী হচ্ছে, কিছু ভাড়াটে গুন্ডা এসে ঢুকে যাচ্ছে জায়গাগুলোতে। তো সেই জায়গা থেকে আপনার কী মত? আপনি ইয়াং জেনারেশনকে কী বলতে চাইছেন এই বিষয়ে? না, এটা স্বাভাবিকই, কিছু ইয়াং জেনারেশন হতাশাগ্রস্ত হচ্ছে, এবং যে রাজ্যে যত পলিটিক্যাল অশান্তি হবে সেই রাজ্যে উন্নয়ন ধাক্কা খাবে, কর্মসংস্থান ধাক্কা খাবে। ইয়াং জেনারেশন চায় না যে সবসময় রাজনৈতিক গণ্ডগোল হোক, কিন্তু কিছু মানুষ তার রাজনৈতিক স্বার্থে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা পলিটিক্যালি রাজনৈতিক গণ্ডগোল লাগিয়ে রাখা এবং অস্থিরতার মধ্যে রাখা, এটা একটা ধীরে ধীরে আমাদের রাজনৈতিক মূল্যবোধটা অনেক কমে গেছে বলেই এটা একটা জিনিস চলে আসছে যে সংঘর্ষের মধ্যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হওয়া। আমি ক্ষমতা পাওয়ার আগে যদি লোক আমাকে বলে ইনকাম করার আগে, বাবু ও ইনকাম, তার ঘরের ইনকাম, টাকা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জমি আছে, তার টাকা আছে, বাবার আছে, মায়ের আছে, সে টাকা নিয়ে ঘর করছে। আমি ঠিক যেই ক্ষমতাটা পেয়ে গেলাম, এটাতেই আমি আপনাকে কাউন্টার করছি আপনাকে। যেমন ভাদু শেখ এর আগে রাজমিস্ত্রি কাজ করতেন, আনারুল এর আগে রাজমিস্ত্রি কাজ করতো, এরা দুজনই রাজমিস্ত্রি কাজ করতো। সেই জায়গা থেকে তারা পলিটিক্যাল লিডার হিসেবে উঠে আসে যখন তৃণমূল ক্ষমতায় আসার 3 বছর পর থেকে। প্রথম থেকেই ওরা তৃণমূল করেনি, কিন্তু ওরা তৃণমূলে এসে তৃণমূল ক্ষমতায় আসে 3 বছর পর। তারপর থেকে ওর হঠাৎ করে এই প্রভাব প্রতিপত্তি, ওটা তো আর ওর নিজের ইনকাম থেকে হতে পারে না। না, আমি সবাইয়ের কথা বলছি না, কিছু কিছু লোককে দোষী সাব্যস্ত করা হয় বড় ঘর দেখিয়ে। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে যে ঘর দেখানো আছে তাতে আমি বলছি, অমিয় ভট্টাচার্য যেটা নামটা তুললেন, অমিয় ভট্টাচার্যের নিজস্ব ব্যক্তিগত তার পৈতৃক সম্পত্তি ও যা পেয়েছে, এখনও বিক্রি করলে বোধ হয় 25 কোটি টাকা দাম হবে। বাবার কাছ থেকে যা পেয়েছে পৈতৃক হিসাবে, চৌখালি বাজারটা পুরো ওদের, ওরা ভাড়া পায়, ওদের সম্পত্তি আছে। এখন ধরে নেওয়া হলো ও এমএলএ হলো বলেই, উনি এখন এমএলএ নেই, এখন নেই, যখন ঘর করছিল এমএলএ ছিল, এমএলএ হয়েছে বলেই এত বড় ঘর করছে।
চুরি করছে, হয়তো চুরি করছে, এটা আবার আমার নাও হতে পারে। এটা এটা আপনি বললেন ওনার যে পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু শেখ সুফিয়ানকে কি বলবেন? না, আমি তা বলবো না। শেখ সুফিয়ানের কথাটাও আমি ধরে নিতে পারি। হ্যাঁ, শেখ সুফিয়ান জেলা পরিষদের সহসভাধিপতি, হ্যাঁ, কিন্তু শেখ সুফিয়ানের ঘরে যা ব্যবসা আছে, হ্যাঁ, সে যে ঘর করেছে সে ঘর করতে পারে। হ্যাঁ, ওর ট্রলার ব্যবসা আছে, ও গরু ব্যবসা আছে, ওর ছখানা কাপড় দোকান আছে নন্দীগ্রাম বাজারে। কিন্তু ওটা তো শোনা যায় তৃণমূল ক্ষমতা আসার পরে ওটা হয়েছে, তার আগে ওনার নাকি ওইরকম বাড়ি ছিলই না। হ্যাঁ, আমি তো সেই কথাটাই বলছি। আমি আজকের ক্ষমতায় নেই। ও যখন ক্ষমতায় ছিল না, জেলা পরিষদ যখন ছিল না, তখনও ট্রলার ছিল, তখনও গরু ব্যবসা ছিল, তখনও তার কাপড় ব্যবসা ছিল, কিন্তু জেলা পরিষদ সহসভাধিপতি হলো। হ্যাঁ, এইখানেই যে তোমার যখন ব্যবসা ছিল, তুমি তাহলে এত বড় ঘর করলে না কেন? তুমি সহসভাধিপতি হয়ে ঘরটা করলে। এখন মানুষের ধারণা হয় যে ও সহসভাধিপতি হওয়ার পরে ঘরটা করেছে, মানে জেলা পরিষদ থেকে চুরি করে করছে। কিন্তু ভাদু শেখ এরা সব করতে পারে, কিন্তু সবাই করে না। সবাই সবটা চুরি করে করেছে এটা নয়, ঘরের ব্যবসার টাকাও আছে অনেকের। কিন্তু সেক্ষেত্রে অখিলগিরির নামে তো এরকম কমপ্লেন আমরা পাইনি যে অখিলগিরি এতদিন এমএলএ ছিলেন, এখন মন্ত্রী হয়েছেন, সেরকম তো অখিলগিরি ঘরই করেনি, তার অখিলগিরি ঘরই করেনি, তার কমপ্লেন আসবে কেন? ঘর করলে একবার কমপ্লেন বাড়ি করছেন না কেন? না, বাড়ি আবার পয়সা আমি মনে করি যে যতটুকু আছে, আমি একটা এতে বিশ্বাস করি। আমি একটা লোককে দেখে আমি শিখি। মমতা ব্যানার্জির কাছে আমি 30 বছর যাচ্ছি, তার ঘরের সামনে আমি 30-25 বছর তার ঘরের সামনে, সেই টালির ঘরের সামনে দাঁড়িয়ে আছি, গেছি, যাতায়াত আছে আমার, এখনও যাতায়াত আছে। আমি মনে করি যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী, সে পারলে ভালো অনেক বড় ঘরে থাকতে পারে। সে যদি পারে একটা ছোট ঘরে থেকে এত বড় রাজ্য পরিচালনা করতে, তাহলে আমাদের বা সেই পথেই আমরা যেতে পারবো না। কেন আমরা এত বিলাসিতার মধ্যে থাকবো কেন? মানে আপনি আপনার নেত্রীকে অনুসরণ করতে চাইছেন? আমি নেত্রীকে অনুসরণ এটা মনে মনে ভাবি, আবার অনেক জায়গায় বইতে লিখে, অনেক কবির বইতে লিখে, অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি তারা কত সাধারণ জীবনযাপন করছে। আসলে মানুষের বলবো কি, যে মানুষের প্রতিভাটাকেই দরকার। কত বড় ঘরে থাকলো, কত দামি জামা কাপড় পরলো, কি খেলো, সেটা না দেখে মানুষের অ্যাক্টিভিটিসটা বা তার পরিষেবাটা বা তার কাজকর্মটাকে বা তার গুণটাকে বিচার করা দরকার। সেক্ষেত্রে আপনার তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি এখনো 2 কামরা একটা ফ্ল্যাটে থাকেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে ওনারা ভালো স্ট্যান্ডার্ডটা ধরে রেখেছেন। ভালো, জ্যোতিবাস থেকে অনেক বেশি কম আরামে থাকে। প্রফুল্ল সেন যেমন আমরা খবর কাগজে পড়েছি, ওনাকে তো দেখিনি। আমি প্রফুল্ল সেন মুড়ি আর আদা সকালবেলা খেতে। তো প্রফুল্ল সেনের কি পয়সা ছিল না যে না প্রফুল্ল সেনকে লোকে দিত না যে ভালো টিফিন করা, মানে ভালো খাবার খেতে? তিনি সেটা মনে করেছেন যে আমি মনে করি যে এই ত্যাগের মাধ্যমে মানুষ আনন্দ পায়, ত্যাগের মাধ্যমেই জীবনটা স্বাচ্ছন্দ্যে থাকে। ভোগ বিলাসিতাটা মানুষকে কিছুদিন ভালো রাখতে পারে, বেশি দিন ভালো রাখতে পারে না। এবার তো কাঁথির পুরসভা যেটা আপনারা জিতলেন, এটা তো প্রায় বলতে গেলে বিরোধী শূন্য, প্রায় বিরোধী শূন্যই বলা যায়। তো এবার কাঁথির ডেভেলপমেন্টটা কেমন হবে? আগের থেকে খুব ভালো আমরা এক্সপেক্ট করতে পারি? আমরা দেখতে পাবো খুব ভালো উন্নয়ন হবে? ডেভেলপমেন্ট করিয়ে নিতে হবে। আমি আশা করি যে বোর্ড ভালো কাজ করবে। কিছু অসুবিধা হলে নিশ্চিত আমরা তারা ভুল ধরাবো, গভর্নমেন্টকে বলবো ভালো কাজ করিয়ে নিতে হবে। ভালো না কাজ করলে মানুষের একটা ধারণা হবে যে আগে যারা ছিল ভালো কাজ করেছিল, এর থেকে এরা খারাপ। আমি কলেজে পড়াকালীনই কলেজের মানে ভালোবাসার যাকে আমি বিয়ে করেছিলাম, ভালোবেসেই বিয়ে করেছিলাম। আপনি ভালোবেসেই বিয়ে করেছেন? এটা তো কেউ জানতো না। ভালোবেসেই বিয়ে করেছি, কিন্তু কলেজের মেয়ে নয়, মানে পাশে। কিন্তু আপনি কলেজ লাইফে প্রেমে পড়েছিলেন? কলেজ লাইফে প্রেমে পড়েছি। এটা তো স্বীকার করছেন। তার মানে যখন ছেলেরা যারা কলেজে পড়ছে, ওরা কলেজ লাইফে প্রেমে পড়তে বাধ্য? না, তা বাধ্য নয়। বাধ্য নয়,
স্কুলেও পড়তে পারে। এখন ওটা একটা কালচার হয়ে গেছে। হ্যাঁ ছেলে মেয়েরা একসাথে পড়ছে তো, হ্যাঁ। এই মিশতে মিশতে একটা ছেলে মেয়েরা দুর্বলতা এসে যায়। আবার এই প্রেম আবার এমন একটা জিনিস, কাকে কখন কি ভালো লেগে যায় তখন আর তো আর প্রেম হয়ে যায়, সেটা হয়ে যায়। কিন্তু আমি আপনার প্রথম কোন দিন ভালো লেগেছিল না, এইটা একটু শেয়ার করুন আমাদের সঙ্গে, যে ফার্স্ট কোথায় আপনি দেখেছিলেন ম্যাডামকে, আপনি ফার্স্ট কোথায় দেখেছিলেন? ম্যাডামকে আমি দেখেছিলাম শিশুটুকুর ঘরে প্রথম দেখেছিলাম। শিশিরবাবুর বাড়িতে। আচ্ছা আচ্ছা, মানে এই পলিটিক্স করতে গিয়েই? এই পলিটিক্স করতে গিয়ে তখন তো তখন দেখা হয়েছিল। আচ্ছা, ওখান থেকেই আস্তে আস্তে তখন আস্তে আস্তেই যেরকম হয় ছেলে মেয়েদের যেরকম দুর্বলতা মেয়েদের প্রতি, তারপরে বিবাহ। আপনি রাগ করছেন না তো এগুলো জিজ্ঞেস করছেন? না না এগুলো আমাদেরই ইন্টারেস্ট, আমাদের থেকে পাবলিকের বেশি। না না না, এখন এইটাই তো আমার মনে হয় ভাইরাল নিউজ, যে আপনি প্রেম করে বিয়ে করেছেন। এটা জানা ছিল না কারোরই। অখিলবাবু প্রেম করতে পারেন, এটা অখিলবাবুকে আমরা সবসময় দেখি একটা স্ট্রং একটা লুক নিয়ে থাকেন। উনিও সেটা তো প্রেম করতে পারেন। ব্যক্তিগত জীবন স্ট্রং, সেটা একটা ব্যক্তিগত জীবনে একটা হয়ে গেছিল, এটা হয়ে গেছে। এটা কাকতালীয়ভাবে হয়ে গেল। তারপরে আবার বিয়েও হয়ে গেল। বিয়ে আবার আনুষ্ঠানিক কোনো বিয়ে হয়নি, বিয়ে হয়েছে মন্দিরে বিয়ে, মানে পালিয়ে করেছেন একরকম মানে, এটাও আপনার কাছ থেকে একটা ইন্সপিরেশন পাওয়া যাবে। একরকম। তো খুবই ভালো, আপনার কাছ থেকে এটা জানা গেল। তো তারপরে এখন সাংসারিক জীবন আপনি টাইম দিতে পারছেন আপনি মন্ত্রী হওয়ার পরে? মানে বাড়িতে ধরুন জলটাও আপনি নিয়ে খাওয়ার টাইমটুকু পান? এখন আগেও আমি সংসারে খুব একটা বেশি সময় দিতে পারতাম না। আর এখন আমার স্ত্রী নেই, আর ছেলের সংসার, তারা তাদের সংসার দেখছে। আমি যতটুকু পারি সময় দিই, বা যতটুকু বাকি বেশি সময়টা রাজনীতিতে চলে যায়। বেশি সময় ধরে রাখুন যে এই রাত্রিবেলায় এসেই যা ঘরে খোঁজ খবর নেওয়া, কথাবার্তা বলা, এইটুকু।